নমস্কার। হরি বল। যাহাই রাম তাহাই কৃষ্ণ, তাহাই শ্রীহরি। হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় গুরু, রাধে রাধে। শুরু করছি আজকের রাত 8:30টার লাইভের ফেসবুক বার্তায় আপনাদের সামনে এসএসসি স্ক্যাম 2016 ইন ওয়েস্ট বেঙ্গল এই বিষয়ে দু একটি কথা বলবো। জাস্ট আমি 10টা সেকেন্ড সময় চাইছি। শুরু করছি। 2024 সালের 22 এপ্রিল থেকে দীর্ঘ লড়াই, রাস্তার কোর্টের একটা আস্ত দুর্নীতিগ্রস্ত একটা সরকার, যারা খুব নিজেকে বিশাল শক্তিশালী মনে করত, যাদেরকে সরানো যায় না, সেটাও সরে গেছে। পরিবর্তনে একটা সরকার এসেছে, 100 দিনের বেশি হয়ে গেছে। তো এই সরকার আসার পর তো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় তাদের সাথে নির্দিষ্ট চিঠি, নির্দিষ্ট দাবি এবং এসএসসি 2016 সালের প্রকৃত মুক্তির জন্য, যোগ্য শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য, যোগ্য শিক্ষক শিক্ষিকাকে বাঁচানোর জন্য, যোগ্য ওয়েটিংদের মামলাকারী যারা ছিলেন টেন্টেডদের পরিবর্তে তাদের চাকরির জন্য যে উপযুক্ত চিঠি আমরা তুলে দিয়েছিলাম, সেই চিঠির ভিত্তিতে সরকার যদি আরও আগে সুপ্রিম কোর্টে যেত ভালো হতো। যদিও আমাদের নতুন শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে তাদের সরকার নাকি মামলায় যাবে না, তা আমরা জানি আন্দোলনের ভাষা। তো 7ই আগস্টের আন্দোলন আপনারা কিছুটা ঐক্যবদ্ধ হয়েছেন, তার ফলস্বরূপ সুপ্রিম কোর্টে সরকার আমাদের যে চিঠি 3রা এপ্রিল 2025 যে মূল রায়, ফ্রেশ সিলেকশন আনটিল ফ্রেশ সিলেকশন, ততক্ষণ পর্যন্ত এক্সটেনশন চলবে, সেই এক্সটেনশনে গেছেন। খুব দ্রুত মামলার শুনানি হবে, আমরা আশা রাখছি ভালো কিছু ফল হোক। আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকার, স্কুল সার্ভিস কমিশন বোর্ড, এরা হচ্ছে কান, এদের মাথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং এই সরকার যেন 3রা এপ্রিলের যে মূল রায়, সেই রায়ের ক্লারিফিকেশন চান। হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন? 1 নম্বর, আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বিধানসভার সামনে
আমাদের মাথায় হাত দিয়ে আপনার যে কথা অন রেকর্ড, আজকে আপনার কথা অনুযায়ী শিক্ষকদের ওএমআর প্রকাশিত, অর্ডারে আছে শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশ করার বিষয়। আপনার 100 দিনের বেশি সরকার হয়ে গেছে, আপনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়ে গেছেন, কেন শিক্ষাকর্মীদের RLST 3 ওএমআরগুলো আজও প্রকাশিত হয়নি? উত্তরটা দিতে হবে। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী যে মামলা করেছেন গাইডলাইন চেয়ে, সেই মামলাতে সরকারের বোর্ডের SSCর যে সকল সম্মানীয় অ্যাডভোকেটসগণ আছেন, আপনারা যোগ্যদের যে বৈধদের তালিকা শিক্ষক শিক্ষাকর্মীদের সার্টিফাই করে সুপ্রিম কোর্টে জমা দিন। আপনারা বাক কমিটির অন্যতম সদস্য অমিতাভ বাবুর যে বক্তব্য আপনারা শুনেছেন, যে পূর্বতন যে সরকারের কান স্কুল সার্ভিস কমিশন, একজন চেয়ারম্যান ছিলেন বিশ্ববিখ্যাত সিদ্ধার্থ মজুমদার, ডুবিয়ে দিয়ে গেছে। তারা সুপ্রিম কোর্টে মিথ্যে হলফনামা দিয়েছিল, ভুল তথ্যের ভিত্তিতে। যে হলফনামা দিয়েছিল তার ভিত্তিতে যে রায় এসেছে, আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মীদেরও চাকরি চলে গেছে। সুতরাং আপনারা বলুন কোর্টে দাঁড়িয়ে যে আগের সরকার যে হলফনামা দিয়েছিল সেই হলফনামা ভুল ছিল। কেন ভুল ছিল? তখন ওএমআর প্রকাশিত হয়নি। কেন ভুল ছিল? আজকের ওএমআর প্রকাশিত কেন ভুল ছিল? তখন টেন্টেডদের যে সংখ্যা 1806 জন শিক্ষকদের ক্ষেত্রে এবং 3512 জন শিক্ষাকর্মীদের ক্ষেত্রে প্রকাশিত হয়নি। দীর্ঘ 1 বছর অতিক্রান্ত, তারও বেশি, আর কোনো টেন্টেড খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই যে শিক্ষকরা যারা বিদ্যালয়ে যাচ্ছেন এবং যে সকল শিক্ষাকর্মী যারা বিনা দোষে, যাদের টেন্টেড তালিকায় নাম নেই, তাদের চাকরি যাতে পুনর্বহাল করা যায় সেই দাবি, সেই প্রেয়ার আপনাদের আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে রাখুন। যে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাহলে তাদের চাকরি কেন যাবে? সেই আবেদন সরকারের কাছে জানান, কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে। আপনারা সুপ্রিম কোর্টের কাছে গাইডলাইন চাইতে গিয়ে এই কথা বলুন যে যারা মামলাকারী যোগ্য এটি, তাদের চাকরি পাবার অধিকার আছে 2016 সালের SLST 1 এবং RLST 3-তে। টেন্টেডদের পরিবর্তে তাদেরকে কিভাবে নিয়োগ করবেন? যদি সংখ্যায় কম থাকে, তৎকালীন সময়ে নট কল ফর ভেরিফিকেশনদেরও যদি ইন্টারভিউ ভেরিফিকেশন করতে হয়, কিভাবে করবেন? তার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চান, আবেদন করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এতটুকুই কথা, যে কোনো মূল্যে আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করুন। সুপ্রিম কোর্টের কাছে এই গাইডলাইন চান, এই বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা ফেলুন। ওএমআর প্রকাশিত হয়েছে, যে ওএমআর এর হ্যাশ ভ্যালু রাইট, যে ওএমআর এর ভিত্তিতে টেন্টেড ওএমআর ম্যানিপুলেশন চিহ্নিত হয়েছে। সুতরাং
এই তথ্য সুপ্রিম কোর্টে সরকার প্রয়াস করুক। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি বলছেন তার 100 দিনের সরকার কেমন গেল, তার 100 দিনের সরকার কেমন গেল। সীতা দেবী তাকে বকেছিল দিদি, আর এক দিদি মিথ্যে ভালোবাসায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন সীতা দেবী আপনার কোনো চিন্তা নাই, আপনার দায়িত্ব কোনো মানুষকে কষ্ট পেতে দেব না, এই পশ্চিমবঙ্গ সরকার দেবে না, কর্মই আমাদের ধর্ম। আমরা শুনে খুব খুশি হয়েছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভীষণ খুশি হয়েছি। তা কর্মই আপনার ধর্ম। আজকে আপনার 100 দিনের বেশি হয়ে গেছে, যোগ্য শিক্ষাকর্মীরা অনাহারে মরছে। আপনার রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীরা অনাহারে মরছে। তাদের আমরা যে পূর্বের কথা বললাম সেই কথাই SLST 1 এবং RLST 3 দুটোই প্রযোজ্য। ইভেন আপনারা তামিলনাড়ুতে দেখবেন বিজয় থালাপতি, এই যে অভিশপ্ত টেট, একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তাকে খণ্ডন করে দিল, বিধানসভায় বিল আনলো, সরকার সদিচ্ছা দেখালো রাজ্যে শিক্ষকদের জন্য। আপনি 100 দিনে আপনার সরকার কেমন গেল? আপনার রাজ্যে শিক্ষা কর্মীরা অনাহারে মরছে, কেমন গেল বুঝে নিন। আমরা বাকি বিষয়ে রাজনৈতিক বিষয় চলে আসবে বলে আমরা সেই প্রায় 4.5 লক্ষ পরিবার, হিন্দু পরিবার, যা হঠাৎ করে যে সিদ্ধান্তে গরু ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে অপরিকল্পিতভাবে আপনি হকার উচ্ছেদ করেছেন, তাতে আপনার 100 দিনের সরকার কেমন গেল সেটা রাজনৈতিক উত্তর। সুতরাং বিধানসভায় বিল এনে আপনি বৈধ শিক্ষাকর্মীদের বেতনটা চালু করে দিতে পারতেন, করলেন না। আমাদের আবেদন রইল যে এখনো বিস্তর সুযোগ আছে। 2016 সালকে যে কোনো মূল্যে ফেরাতে হবে। আমরা কি দাবি করেছিলাম, বিজেপির ভাই ও বোনেরা, দাদারা, ডক্টর সুকান্ত মজুমদার, যার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একটা ছাপ দেখতে পাওয়া যায়। ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, মিথ্যে কথা কম বলেন, মিথ্যা প্রতিশ্রুতি কম দেয়। আরো যারা আছেন, শ্রমিক ভরসাস থেকে শুরু করে, এই বিষয়টা কি আপনাদের ভাবা উচিত ছিল না? আমরা বারবার করে কি বলেছিলাম, চাকরিহারাদের সাথে একটা বৈঠক হোক। আমাদের সাথে বৈঠক করতে ভয় পাচ্ছে, কেন পালিয়ে বেড়াচ্ছে? কিসের এত সমস্যা? ভাববেন না আমাদের এটা সেটা কথা বলে আক্রমণ করে দিলে হবে? এটা আমাদের বলা রইল, এবং এই পথেই সরকারকে চলতে হবে। চাকরিহারা যারা শিক্ষক 2016 সাল, তাদের পুনর্বহাল করতে হবে। যে যে পোস্টে আছে যোগ্য, সেই পোস্টে সেই বিদ্যালয়ে তাকে পুনর্বহাল করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীদের
বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকারকে ভাবতে হবে। আজকের কেন লাইভ করলাম, আগামী 2-3 দিন পর এই সিদ্ধান্ত হবে। সরকারের আইনজীবীরা যেন শোনেন, সরকার যেন কথাগুলো বিশ্লেষণ করে শোনেন, শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেন শোনেন। আজকের আপনারা জানেন যে গতকাল উত্তর দিনাজপুরে কিছু ছাত্ররা স্কুল ঠিক করো এইসব নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে লাঠিপেটা করলেন। কি করছেন এসব, কি করছেন এসব? আজকে শিক্ষকরা, আমরা বললাম যে আপনাদের ক্ষমতা ছিল নাকি ওই চেয়ারে বসার, আর কি ভেবেছেন জানি না। আমি বললাম সেসব বাদ দিলাম, আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। তাদেরকে লালবাজারে ঢুকিয়ে দিলেন, ঠিক করলেন। বিজেপির লোকজন, নেতারা, যারা সব নেতৃত্ব আছে সবাই তো খারাপ না, অনেকের ক্যালিব্রিটি আছে, ভদ্রলোক, শিক্ষিত লোক, জ্ঞানী মানুষ। ডক্টর স্বপন দাশগুপ্ত আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, আর একজন শঙ্করবাবু, অনেকে আছে খুবই রুচি মার্জিত, শিক্ষিত, ভদ্র মানুষ, সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে। আমি সবাইকে বলছি না, কিন্তু এই কাজগুলো আপনাদের সরকার একটার পর একটা যে করছে, চাকরিহারাদের সাথে বসতেই চান না। চাকরিহারাদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আপনাদের উদাসীনতা প্রমাণিত, নাকি চাকরি ফিরবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এবং পৃথিবীর সমস্ত মিডিয়া ডেকে নিয়ে তিনি 2016 সালের ওই যে আবার ওএমআরের ভিত্তিতে যখন চাকরি ফিরবে, তখন সবাইকে অ্যাপয়েন্টমেন্ট ধরাবে যে এই আমি চাকরি ফেরালাম, দেখুন মমতা ব্যানার্জি চুরি করে গেছে, আমি এই চাকরি ফেরালাম। আমাদের তাতেও আপত্তি নেই, সেটা হলেও আমরা তো খুবই খুশি। আমরা তো শুভেন্দুতেই স্বস্তি, শুভেন্দুতেই মুক্তি। মানে নাম ধরলাম, যদিও আমাকে ক্ষমা করবেন, আমাদের মুখ্যমন্ত্রী, তার সম্মান আছে, সম্মান করেই বলছি, মানে একটা ছন্দ হিসেবে বললাম। আমার তো শুভেন্দুতেই আমাদের আস্থা, কোনো আমাদের অসুবিধা নেই যদি তাও হয়। সুতরাং সুপ্রিম কোর্টে যেন এই ক্লারিফিকেশনগুলো চাওয়া হয়। আজকের দিনে এভাবে বলবো না যে না হলে কি করব, এই করবো, এইসব ফাঁকা আওয়াজ আমরা দেব না। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে কারা বুদ্ধি টুদ্ধি দেয় জানি না, মমতা ব্যানার্জির মতো না চলবেন না। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলতো, ভুলভাল কথা বলতো, তার পরিণাম দেখেছেন। আপনার সবে এসছেন, ভুল হলে সবাইকেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। মানুষ মাত্রই ভুল হতে পারে, শিক্ষা নিলে কি হবে, মানুষের গ্রহণযোগ্যতা আরও বাড়ে। আমার কথাগুলো আপনি নিন্দুক ভেবে নিন না। তো আপনি এই যে ছাত্রদের মারছেন, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী না, এই যে স্কুল ঠিক করো, তা স্কুল যদি ঠিক করার জন্য কেউ বেরোয়, খুব ভালো বিষয়, তো আপনি ওয়েলকাম করুন। আপনি তো শিক্ষা ব্যবস্থা নষ্ট করেন নাই, একটা সরকার করে গেছে। তা যার যদি স্কুল ঠিক করার নামে কেউ বের হয়, আপনি বলুন যে ভাই কি সমস্যা আছে, আমাকে স্কুলের ছবি তুলে পাঠাও। আপনার এসআইগুলো তো ঘুম হয় নাকে সর্ষের তেল দিয়ে, বুঝলেন? আপনি ভয় দেখাবেন নাকি এই পথে যাবেন? এগুলো করা ঠিক হচ্ছে না। আর কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনজি, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই, আপনাকে আমি চিঠি দিয়েছি বা বাকি বিস্তারিত তো আমি এতটা নিচে নেমে যাইনি। আপনি জানেন যে 2016 সালের জন্য কার কার পা আমি ধরেছি।
দেখুন, এই যে আপনার দলে যারা আছে না, এই 2016 সালটা আপনারা ফেরান, মুখ্যমন্ত্রীকেও বোঝান, আপনাদের যারা নেতারা আছে না পশ্চিমবাংলা চালাচ্ছে তাদেরকেও বোঝান। কারণ আপনাদের যারা এই নেতা আছে না, দুই একজন বাদ দিয়ে নিজের পরিবারের ভোটগুলো টানারও ক্ষমতা নাই। আমার কথা খারাপ লাগছে? ব্যথা লাগছে? দুই একজন ছাড়া নিজের যে পরিবারের 10টা ভোট সেইটা টানারও ক্ষমতা নাই। 2016 সাল আমাদের প্রিভিয়াস হিস্ট্রি দেখে নেবেন। বলেছিলাম 2016 সাল যদি না ফেরান মমতা ব্যানার্জি, আপনি থাকবেন না। নেই সে আজকে। কত ভয়, কত থানা, কত কিছু, বন্দুকের গুলির সামনে জীবনটাকে দাঁড় করিয়ে কিন্তু আমরা লড়েছি। আমরা 10টা 15টা 52টা সিকিউরিটি নিয়ে বুলেট প্রুফ স্করপিও কালো গাড়িতে ঘুরিনি। সুতরাং আমার কথা নিন্দুক ভেবে নিন। 2016 সাল ফেরান, তারপর নিয়োগ করুন, উন্নয়ন করুন, মানুষের কল্যাণে কাজ করুক সরকার। যদি সেটা না হয় না, আপনারা বুঝে যাবেন যে আপনাদের এই যে নেতাগুলো যারা আপনাদের কাছে ছবি তুলে তুলে পাঠায় না, যে তাদের বিশাল ক্যালিব্রিটি, তারা বিশাল 207টা জিতে গেছে, বিরাট সনাতনী, হ্যাঁ বিরাট, এই সব যে আপনাদের বোঝায় না, এগুলো সব মিথ্যে। কিসের সনাতনী? এই যে 16 সালের চাকরি গেল না, আপনার 90%-এর বেশি হিন্দু, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, সাধারণ। তাহলে আপনার পার্টি 50 পয়সা দিয়ে এই মামলায় হেল্প করেছে? আপনার কাছে কোনো তথ্য আছে? 50 পয়সা দিয়েও আপনার পার্টি হেল্প করেনি। কোনো নেতা আপনার পার্টির এগিয়ে আসেনি। হ্যাঁ, আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি কিন্তু বলিষ্ঠভাবে প্রথম থেকে তিনি ছিলেন, বলেছেন। তাকে 2-4 কথা কেন, 10 কথা আমরা বলছি, কিন্তু তাকে ভরসাও আমরা করছি, আপনাদেরও ভরসা করছি। 10 কথা বলতে পারি শুভেন্দু অধিকারী মহাশয়কে, কিন্তু চোখের জল মুছে আবার সেই শুভেন্দু অধিকারীকেই কিন্তু আমরা ভরসা করি। সুতরাং বলটা আপনাদের কোর্টে। 2016 সাল ফিরুক, 2016 সাল ফেরান। আপনারা যে ভুলগুলো করছেন না, চুলের কোণে যে গেরুয়া আবিরটা লেগেছিল, সেই আবিরটা ধোয়ার আগে আপনারা হকার উচ্ছেদ করেছিলেন। পরিকল্পনাভাবে করা উচিত। ধৈর্য ধৈর্য, ধীরে, নিন্দুক ভেবে শুনুন, ঠিক আছে? আমি বিস্তারিত এতটুকুই, আমার লাইভটা এখানে শেষ হোক। আপনার মুখ্যমন্ত্রী নীতিন নবীন মহাশয়, নরেন্দ্র মোদীজি, আমাদের অমিত শাহজি, ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ মহাশয় আমার পিতৃতুল্য, তথাগত রায়, রাহুল সিনহা, আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কতটা অমানবিক ভাবুন। 300 কোটি টাকা রথযাত্রায় দিচ্ছে, কেউ আপত্তি করেছে? খুব ভালো কথা। আজকে আপনাদের রাজ্যের আদিবাসী, তাদের উন্নয়নের কথা বলেন, আর আদিবাসী যে কটা আপনাদের পার্টি থেকে মন্ত্রী হয়েছে, ওদের তো লজ্জা থাকা উচিত। ওদের তো কোনো লজ্জা নেই, ওরা লাজ লজ্জা হারিয়ে ফেলেছে। নীতিন নবীনজি, আমি কেন বললাম যে ওদের 10টা ভোট টানারও ক্ষমতা নেই? আপনার পার্টির
ছায়াটা একটু সরিয়ে দিন, বল একটা পঞ্চায়েত সদস্য জিতে আয়, দেখবেন তারা আপনার পার্টির মন্ত্রী হয়েছে। ওই আদিবাসী শিক্ষক সুবল সোরেন মারা গেছে, ওর বউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ছোট বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা কাঁদতে কাঁদতে কোলে ঘুমোচ্ছে। আর আপনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে মেদিনীপুরের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেয়, যে মিডিয়া দেখলে সীতা দেবী তোমাকে আমি এই করে দেব সেই করে দেব, তাহলে এই 10টা 11টা ছেলে মারা গেছে, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড কিসের জন্য? কিসের জন্য বলেন? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড কিসের জন্য? ভারতবর্ষের জনগণের জন্য। তাহলে আপনার মুখ্যমন্ত্রী, এই লোকগুলো কাঁদছে দিনের পর দিন, তাদেরকে মাত্র 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, দিচ্ছে না। আর এই কথা যখন বলবো, আপনি আমাদের বলবেন দিমাগি নকশাল। দিমাগি নকশাল, দিমাগি নকশাল। হ্যাঁ, আমরা দিমাগি নকশাল হয়ে যেতেও কুণ্ঠাবোধ করব না। মানুষের মুক্তির জন্য সে কথা বলবই। আজকে এই কথাগুলো বোঝার আছে। আপনারা নিছক আমাকে গালমন্দ করে আমার উপরে প্রতিশোধ নিয়ে আপনাদের পার্টির কি লাভ হবে? নিতিন নবীনজি, আপনার পার্টির অধিকাংশ যারা এই আপনাদের বোঝায় না, ওদের 5টা ভোট টানার ক্ষমতা নেই। আপনারা এই বিষয়গুলো দেখুন। অন্যথায় গণতান্ত্রিকভাবে এমন আন্দোলনের তাণ্ডব চালাবো না, গণতান্ত্রিকভাবে আন্দোলনের এমন তাণ্ডব চালাবো না। ভাবছেন পুলিশ দিয়ে পেটাবেন, ভাবছেন জেলে ঢুকিয়ে নিয়ে যাবেন কতজনকে? সেই কথাই বলছি। এই কেন, যদি এইটা আমি বলতে চাইছি না, কিন্তু বাধ্য করবেন না। আমরা মাঠে ময়দানের ছেলে, আমরা চ্যালেঞ্জ নেওয়ার ছেলে, চ্যালেঞ্জ নিয়ে নিয়েই এগোবো। কিন্তু এমন গণতান্ত্রিকভাবে আন্দোলনের তাণ্ডব চালাবো না। বিশাল ভোট পেয়েছেন বলে যে চিৎকার করছেন, ছেড়ে ছুড়ে পালাবেন, ছেড়ে পালাবেন। আমরা বলে দিচ্ছি, আমাদের ক্ষুদ্র দাবি, চাকরিহারাদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন। বললাম ভাতৃস্নেহে বসুন। বলতে বলতে আমাদের মুখ শুকিয়ে গেছে। কি মনে করেন? বিজেপিতে যারা ভালো মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, যারা সত্যিই সমাজের জন্য, অনেক মানুষ আছে, ভালো মানুষ আছে আমি মনে করি। আমি তো আমার এলাকায় দেখি কত ত্যাগ, কত সংগ্রাম, কিচ্ছু পায়নি মানুষগুলো, কিছু পাওয়ার জন্যও না, শুধু দিয়ে যাচ্ছে। তাহলে সেই সব মানুষের পরামর্শ নিয়ে চলুন। আমাদের ফালতু ভয় দেখাতে আসবেন না, সঠিক পথে আসুন। যারা সরকারের বিরুদ্ধে কেন ভাবছেন, যেটা করা দরকার, শিক্ষাকর্মীদের কথা ভাববেন না। আমি বারবার করে বলছি, শিক্ষাকর্মীরা অনাহারে আছে, কে বলবে? আবার বলবে কপি করছে, দিমাগি নকশাল। দিমাগি নকশাল সেটা আবার কি জিনিস? আমরা তো পেনের কারবার করি, পেনই হচ্ছে আমাদের হাতিয়ার। যাই হোক, এইসব বাক্যবাণে না গিয়ে, সরকার এসেছে মানুষের জন্য। তৃণমূলের যে অপশাসন, আপনারা আসেন নাই, যারা এমএলএ হয়েছেন না, যদিও আমি সম্মানীয় যারা আমাদের স্বাস্থ্যমন্ত্রী, খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ, ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের যিনি অর্থমন্ত্রী হয়েছেন,
তাদের কাছে দাঁড়াবার মতো জ্ঞান আমার হয়নি, এটা তো বাস্তব কথা। কিন্তু আপনারা আসেন নাই, আপনাদের আনা হয়েছে, মাথায় রেখে চলবেন। মানুষের যে দাবি সেটাকে এইভাবে বিশ্লেষণ না করে ভাবুন ওটা আপনার দাবি। মানুষের সমস্যা সমাধান করার জন্য এসেছেন, ঠিক আছে? নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের জনগণের কাছে ভগবান হিসেবে পূজিত হোক, চান তো এটা? নাকি নরেন্দ্র মোদীকে 29 সালে রাজনৈতিকভাবে হারাতে চান? বিজেপির ভাইয়েরা আমার, নীতিন নবীনজি, এই যে 2016 সালের যোগ্য চাকরি যদি না ফেরায় না, আমাকে নিন্দুক ভাবুন। আপনার বিজেপিদের কাছ থেকে মানে কোনো রাজনৈতিক কোনো মহত্বাকাঙ্ক্ষা 0%ও আমাদের চাই না। কিন্তু 2016 সাল যদি না ফেরায় এই যে আপনাদের যারা এখন চালাচ্ছে, বিশ্বাস করুন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবে না। নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবে না। এখন বলবেন এই মোদী বিরোধী কথা বলছে, একদমই না। আমি মোদীজির প্রশংসক, আমি তার ভক্ত। কিন্তু এই যে আপনাদের যারা পশ্চিমবাংলায় যারা চালাচ্ছে না এই পশ্চিমবঙ্গ সরকারটাকে, তারা যদি এই ভুলটা করে ফেলে না মমতা ব্যানার্জির মতো, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবে না। লিখে রাখুন, আজকে কত তারিখ? 26শে আগস্ট, লিখে রাখুন। সুতরাং আমাদের যে নির্দিষ্ট চিঠি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে জমা দিয়েছিলাম, সেই চিঠির ভিত্তিতে যারা সংশ্লিষ্ট সম্মানীয় আইনজীবী আছেন, তারা জনগণের স্বার্থে, স্কুল বাঁচানোর স্বার্থে, ছাত্র শিক্ষকের সম্পর্ক বাঁচানোর স্বার্থে, স্কুলের চেয়ার টেবিল দেয়ালগুলো বাঁচানোর স্বার্থে, শিক্ষক শিক্ষিকা বাঁচানোর স্বার্থে, বাংলার মায়ের চোখের জলের মোছানোর স্বার্থে, বাংলার মায়ের স্বার্থে, শিক্ষকদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে, ওদের বাঁচানোর স্বার্থে, যা ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রক্ষার সামিল, সেই সংবিধান রক্ষা করুন। আমরাও যাতে আগামী বছর এই রকম জাতীয় পতাকা নিয়ে আমরা যাতে বেরোতে পারি স্বাধীনতার ইয়েতে, যে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সেটা যেন বলতে পারি, সেই কথাটা যেন উল্টে না যায়। এটা আবেদন, এটা আবেদন। আপনাদের কোর্টে সব বল, আমাদের ডাকলেন না, ঔদ্ধত্য দেখালেন, জানি না কেন। দাবিটুকু মিটিয়ে দিন, অনুরোধ রইল। যে কোনো মূল্যে 2016 সালের যোগ্য চাকরি ফেরাতে হবে, শিক্ষাকর্মীদের চাকরি ফেরাতে হবে, শিক্ষাকর্মীদের বেতন চালু করতে হবে। যারা মারা গেল, যারা লাইভে এখন 300 না কত 380 জন শুনছেন, আপনারা লিখে রাখুন, লিখে রাখুন। ওই যারা ক্ষতিগ্রস্ত মারা গেছে না, ওদের পরিবারকে 1 কোটি করে টাকা এই শুভেন্দু অধিকারী সরকারই দেবে। আমি আপনাদের বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বললেন যে 17 তারিখ নরেন্দ্র মোদীজির জন্মদিন, আপনি 1 লক্ষ মায়েদের নিয়ে রাস্তায় নামবেন কলকাতায়। ওই দিনটা আমরাও বেছে রাখলাম, এর মধ্যে ভালো ফলাফল হবে, ঠিক আছে? আমরা ঢাক ঢোল নিয়ে, আমি তো মতুয়া ঘরের ছেলে, ওই আদিবাসীদের তাসা আর মতুয়াদের ঢোল, দেব বাড়ি জয় হরি বল। যদি চাকরি ফেরান ওই 17 তারিখ দেখবেন বিজয় মিছিল, ঠিক আছে? আর আপনার প্রতিশ্রুতি অনুযায়ী একটার পর একটা দিন আশা নিয়ে বুকে জীবনটাকে সঁপে দিয়ে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের স্পৃহা নিয়ে
আমরা লড়াই করেছিলাম। সেটা যদি না হয়, গণতান্ত্রিকভাবে আইন শৃঙ্খলা মেনে আন্দোলনের তাণ্ডব কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত চালাবো। এই যোগ্য চাকরি না ফেরা পর্যন্ত আমরা কোনো কিছু ভয় ভীতির কাছে, কোনো রাজনৈতিক শক্তির কাছে আমরা মাথা নত করব না। নমস্কার। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমি চাই নরেন্দ্র মোদীজির কথাটা রক্ষা করুক বিজেপি। আমি চাই না এই একই কণ্ঠে অন্য কথা বলি। এটা আমার অনুরোধ, বিশেষ অনুরোধ। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে 10 কথা বলি, কারণ আপনি আমাদের পূজনীয় দাদা। এখন তো আপনাকে আমরা স্যার বলি, বলতেও হবে আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু তো আপনি তো আমাদের পূজনীয় দাদা। তা দাদাকে ভাইয়েরা তো বলবেই। এখন যদি আপনি সেই পরিসর নষ্ট করে দেন, সেটা আলাদা বিষয়, যে না এইসব বলা যাবে না, এসব দিমাগি নকশাল টকশাল এইসব যদি আপনি বলে টলে দেন, আলাদা বিষয়। কিন্তু আমি এখনো মনে করি সেরকম কোনো তো বিশেষ মুহূর্ত নাই যে শুভেন্দু অধিকারী কথা দিয়ে কথা রাখবেন। এটা এখনো আমি মনে করি। আমি আশায় আছি, আমরা আশায় আছি যে ভারতবর্ষ, পৃথিবীর মিডিয়া সবাইকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয় ওই 2016 সালে ওএমআর এর ভিত্তিতে সাপলিং হলে, রিপ্যানেল হলে, তারপরে যে নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে কর্মরতদের পুনর্বহাল, শিক্ষক শিক্ষাকর্মী আর যারা ওয়েটিং ছিল তাদের চাকরির ব্যবস্থা, সেই অ্যাপয়েন্টমেন্ট দেবেন ভারতবর্ষ পৃথিবীর মিডিয়াকে সামনে সাক্ষী রেখে। আমি এখনো মনে করি কোনো অসুবিধা নেই, আমরা বেজায় খুশি হব। এই আবেদন রেখে, আনুগত্য রেখে, শ্রদ্ধা রেখে, আবেদন রেখে, নিবেদন রেখে, প্রতিবাদের ভাষা রেখে, লড়াইয়ের সংকল্প রেখে আজকের লাইভ শেষ করলাম। নমস্কার। জয় হরিবল। হরিবল। যাহাই রাম তাহাই কৃষ্ণ, তাহাই শ্রীহরি। হরিবল। হরে কৃষ্ণ। জয় গুরু। রাধে রাধে। নমস্কার। সবাইকে প্রণাম জানাই।